তখন গভর্নর ছিলেন মোনেম খান। উনি আমায় খুব বিশ্বাস করতেন এবং খুব অনেক নির্ভর করতেন। বিশেষ শোয়েব ছিলেন পাকিস্তানের ফাইন্যান্স মিনিস্টার। উনি বললেন যে নতুন নতুন কনস্টিটিউশন করেছেন আইয়ুব খান, নতুন কনস্টিটিউশন করেছেন, 62 কনস্টিটিউশন করেছেন। এই কনস্টিটিউশনে একটা আছে, ক্লজ আছে, যেখানে কিন্তু প্রত্যেক কয়েক বছর অন্তর একটা একটা ফাইন্যান্স কমিশন হবে। এই ফাইন্যান্স কমিশনের কাজ হলো যে টু মেজার ডিসপ্যারিটি বিটুইন দ্য টু উইংস অফ দ্য কান্ট্রি, কী ডিসপ্যারিটি হয়েছে এবং হাউ টু রিমুভ দ্য ডিসপ্যারিটি। এতে বাগান শোয়েব সাহেব তো এটা চেয়ারম্যান হলেন। তো আমাকে বললেন যে তুমি এটা সেক্রেটারি হবে এবং আমাকে ইনভাইট করলেন। গভর্নর বললেন যে না, হি ক্যানট গো, আই ক্যানট রিলিজ হিম ফ্রম পাকিস্তান, আই নিড হিম ভেরি ব্যাডলি হিয়ার। তখন আমি এডিশনাল সেক্রেটারি ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইস্ট পাকিস্তান। কিন্তু সে বলে তাহলে মানে বাঙালি নেবো না, তো প্যারেডি পোস্ট তুলবে না আর। তো তখন আমি বললাম যে আমি বুঝালাম যে কিছু না, আমি আই ক্যান সার্ভ বোথ দ্য উইংস। আমার কোনো অসুবিধা, আমি পাকিস্তান গভর্নমেন্টও কাজ করতে পারি, ওই যে সেক্রেটারি ফাইন্যান্স কমিশন, আবার এখানেও কাজ করতে পারি আমি একই সময়। আপনি চিন্তা করবেন না, আই উইল ম্যানেজ। এবং রাজি হলেন। রাওয়ালপিন্ডিতে গিয়ে আমি সৌচিকে বললাম যে আমি নামপাড়া থেকে চান তাহলে পরে এইটুকু সেক্রিফাইস করতে হবে যে আমি এডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করব ইস্ট পাকিস্তানে। মাঝে মাঝে বছরে 2-3 বার চলে যাবো, 2-3 মাস থাকবো, ওইটা আবার মানতে হবে আপনার। তো এই এগ্রি। তো রেজাল্ট ওয়াজ আমি নেক্সট 2 ইয়ার্সে পাকিস্তান গভর্নমেন্টে কাজ করলাম অ্যাজ এ সেক্রেটারি, ন্যাশনাল ফাইন্যান্স কমিশন, রাওয়ালপিন্ডি ছিল হেডকোয়ার্টার। আর এদিকে বাংলাদেশ ইস্ট পাকিস্তান গভর্নমেন্টে কাজ করলাম অ্যাজ এডিশনাল সেক্রেটারি, কী বলে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো এইভাবে চললাম। তারপর রিপোর্ট তৈরি হলো, রিপোর্ট গিয়ে আমি পেশ করলাম আইয়ুব খানকে তার রাওয়ালপিন্ডিতে। তারপরে মানে এই চ্যাপ্টার আমার শেষ হলো, তখন আই গট ইনভলভ হিয়ার। তো এখানে আসার পরে কিছুদিন পরে আমাকে একটা ফরেন পোস্টিং একটা কথা ছিল যে আমি অ্যাজ এন এম্বাসিতে যাব, পাকিস্তান এম্বাসিতে ওয়াশিংটনে পোস্টিং হবে। কিন্তু ওই গোলমাল লাগলো এই নিয়ে যে আমার এটা কী হবে, হোয়াট উইল বি স্ট্যাটাস। ওরা বললো যে আপনি ফার্স্ট সেক্রেটারি হবেন। আমি বললাম না, তাহলে আমি যাবো না, আমি চাচ্ছি অ্যাডভাইজার হিসাবে। তো আমি গেলাম না, ওখানে রইলাম। কিছুদিন পরে আমি হলাম সেক্রেটারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ইস্ট পাকিস্তানে, প্রমোশন পেয়ে আর কি। তখন আমি অনেক ইস্ট পাকিস্তানে কাজকর্ম করেছি, অনেক কাজকর্ম করেছি আপনার এডুকেশন সেক্টরে। তার কিছুদিন পরে গভর্নর বললেন যে তারপরেও আমাকে এডুকেশন সেক্রেটারি ছিলেন কী বলে রাওয়ালপিন্ডিতে, নামটা আমি ভুলে যাচ্ছি। উনি খুব আদর করতেন আমাকে। উনি বলেন যে তুমি বাইরে যাও, আমি তোমার স্কলারশিপ জোগাড় করে দিচ্ছি, 1 মাস তুমি ঘুরে দেখে আসো, না 2 মাস, কোন কান্ট্রিতে কীভাবে এডুকেশন চলে, ওরা দেখে ফিরে আসার পরে এইগুলো এসে তুমি এখানে ইমপ্লিমেন্ট করবে। উনি আমাকে স্কলারশিপ দিলেন, 4 ফাউন্ডেশন স্কলারশিপ জোগাড় করে দিলেন, $30 মাসে, $30 ডেইলি। তো আমি গেলাম করতে, স্টার্ট করলাম, নিজে তৈরি করলাম। প্রথম গেলাম আঙ্কারা, তারপরে গেলাম প্যারিস, তারপরে গেলাম সুইডেন, তারপরে গেলাম ব্রিটেন, তারপরে গেলাম আমেরিকাতে। সব জায়গায় গিয়ে আমি এডুকেশন সিস্টেমটা স্টাডি করলাম সব জায়গায়। সৃষ্টি করার পরে ব্যাংকক হয়ে আমি দেশে ফিরে আসলাম। তো আমি যেদিন আমি ওই আমার এই রিপোর্টটা নিব যে আমি স্টাডি করেছি এই রিপোর্ট, আমাকে একজন ফোন করলেন, সিলেটে একজন ভদ্রলোক মন্ত্রী, যে আপনি তো আমি আপনাকে নিয়ে নিয়েছি। আমি কী করুন মানে, বলে আর মানুষ রাজি হয়েছেন, আপনি এখন সেক্রেটারি কমার্স ইন্ডাস্ট্রি হবেন। তো আমি আর ওই রিপোর্টটা লেখা হলো না। আর 2 মাস থেকেই করলাম, বাইরে কাটালাম, আমি রিপোর্ট লিখতে পারলাম না। পরদিনই আমি জয়েন করতে পারলো অ্যাজ সেক্রেটারি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো সেখানেও আমি অনেক কাজ করেছি যত সম্ভব আর কি। কমার্স সাইডে যেমন ফরেন এক্সচেঞ্জ নিয়ে আসা গভর্নমেন্ট থেকে, সেই ফরেন এক্সচেঞ্জ দিয়ে ইম্পোর্ট করা, বাংলাদেশে ইম্পোর্ট দিতে হয় সব। তারপরে ইন্ডিয়ার সেক্রেটারি হিসাবে আমি অনেক কাজ করেছি। 49 3 বছর কাজ করেছি তখন।
69-এ আমি রাওয়ালপিন্ডিতে, তখন আমার ট্রান্সফার করলো জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইআরডি বলতো, মানে এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, ট্রান্সফার করলো জয়েন্ট সেক্রেটারি। তখন আমি সেক্রেটারি কমার্স ইন্ডাস্ট্রি ছিলাম। তখন মনিম খান লস ইজ জব, তো আইব খানের সঙ্গে গোলমাল হইতে হলো, তখন মার্শাল হলো, তখন খান বিকেম দ্য মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তখন অ্যাপয়েন্টেড সামবডি অ্যাজ এ গভর্নর, অ্যাডমিরাল হাসান বলে একজনকে। তখন আইব খান মনিম খান লস্ট ইজ জব। তো আমি রাওয়ালপিন্ডি গেলাম। আমি ডিসেম্বরে গেলাম, ডিসেম্বর 1969-এ। ওখানে গিয়ে আমি বললাম যে আমি ওখানে যাওয়ার পরপরই আমাকে কয়েকজনে বললো কি, দেখো তোমার কিন্তু সমূহ বিপদ হচ্ছে। কী বিপদ? বলে আর্মিতে তোমার নামে কমপ্লেন করেছে একজন বাংলাদেশি এসে, নামটা ভুলে গেছে, একজন মুসলিম লীগের একজন বড় চাই, যে হি ইজ করাপ্ট, হি শুড বি পানিশড। তখন আর্মি আবার লিস্ট তৈরি করতেছে যে কে করাপ্ট না ইত্যাদি। তো আমার নামটা আসলো করাপ্ট অফিসার 303। আপনার মনে আছে 303 বলতো তখন, এই 303 মেম্বার হিসাবে আমাকে নারী করলো। সে মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট ডিভিশন থেকে আমাকে দিল যে ইউ আর সাসপেন্ডেড অন চার্জ অফ করাপশন, বাট ইউ শুড গো ব্যাক টু ইস্ট পাকিস্তান, ওয়েট ফর দ্য চার্জেস। চার্জ এলো না কিন্তু, কারণ চার্জ তো নাই কিছু, একজন লোকের কথার উপরে তারা এই করেছে। তো যাই হোক, তো তখন তো আমি দেশে ফিরে আসলাম। স্যাড থিং টু মি, গেট সেক্ট। সেক্ট মানে কি, গভর্নমেন্ট যাবো না এই মনে ঠিক করলাম। তো এখানে আসার পরে ডিসেম্বরে ফিরে আসলাম, ডিসেম্বর 3-4 থেকে 4 মাস ওরা ইনকোয়ারি করলো, নেট কারাপশন দিয়ে সে দিয়ে আমার দেশের বাড়িতে, এই বাড়িতে, এখানে কী আছে না আসতে হবে, কিন্তু কিছুই পেল না। তো আলটিমেটলি একটা চার্জশিট দিল, যেমন এই বাড়িটা তৈরি করেছি আমি 1968-এ। তো বললো যে এই বাড়িটার দাম ছিল, আমি দিয়েছি 78,000, কারণ এটা তখন 30 টাকা করে পার স্কোয়ার ফিট করা, এটা দেখতে 2500 স্কোয়ার ফিট। তো এটার দাম ধরলাম আমি 72 প্লাস জমির দাম ধরে আমি এটা দিলাম। তারা বলেছেন না, প্রথম বলেছে না, তুমি করেছো 80,000, 78 দিলাম আমি, ওরা বলে 80,000। তা আমি হতে পারে 2,000 টাকার এর ওদিক হতে পারে, কিন্তু 1,000 টাকাটা আমার ছিল আমার কাছে, সুতরাং কারাপশন করার কোনো কারণ নেই, আমার ক্যাশ ছিল আমার কাছে। তখন ওরা বুঝতে পারলো ওদের ইয়েটা, মানে ঠিক চার্জগুলো ঠিক এরকম ধরনের ছিল। তখন তারা বুঝতে পারলো এই তাদের চার্জগুলো ঠিক মতো করা হয়নি, তারা করে করেছে। তো যার জন্য তো এই ফাইল করে আবার ঘুরতে আরম্ভ করলো। আমি খবর পাচ্ছি তারা বলেছে না, আমরা ভুল করেছি। তখন আমি ট্রাইব্যুনাল যে আমাকে ট্রাই করবে, ট্রায়ালের জন্য। তো সেই ট্রাইব্যুনালে আমি সাবমিট করলাম পেপার, আমার রিপ্লাইজ টু চার্জেস। তখন তারা বললো যে না, আমরা ভুল করেছি, আপনার হবে 1,60,000, ডাবল করে দিল 80 থেকে। আমি এখন জবাব দিলাম না। তো ট্রাইব্যুনাল আইপিআর হলাম, একজন মেজর জেনারেল ছিলেন, একজন ব্রিগেডিয়ার ছিলেন। তো সেখানে আমি ডিফেন্ডেড মাই কেস। এই বাড়ি কথা উঠলো, তখনই আমাদের যেখানে প্রাইম মিনিস্টার অফিস, সেইখানে মিটিং হচ্ছিলো। তাই আমি বললাম, এই শুনে আমি কিছু বলবো না, আমার বাড়ি আপনারা দেখে ইউ টেক ইউর ডিসিশন যে বাড়ির কত ভ্যালুয়েশন হতে পারে। দেশে ঠিক আছে, আমরা আ যাएंगे। তো ওরা আসলো এখানে বাড়িতে, দেখে বলছে, আরে ইতনি আমরা ইতনি বাড়ি মকান ইতনি আর কুছ নেই। তো ওরা বুঝলো যে এটা একটু হয়েছে। তো এনিওয়ে, কিন্তু সিদ্ধান্তটা করেছে রাওয়ালপিন্ডি থেকে, আগে করা হয়েছে। পরদিন ভোরেই পেপার বেরোলে যে মিস ইসলাম হ্যাজ বিন রিটায়ার্ড ফ্রম দি সিভিল সার্ভিস অফ পাকিস্তান। রিটায়ার করেছে, ডিসমিস করলো না, কারণ এটা কারণ ছিল না ডিসমিস করা কোনো। তখন রিটায়ার করার পরে আমি তারপর জয়েন করি আমি। তখন রিটায়ার করার পরে আমার কাছে তখন মিন্টি রোডে থাকতাম, তখন গভর্নমেন্টের সেক্রেটারি হিসেবে
তো অনেকেই আসলো দেখাশোনা দেখতে দেখতে বললো, এই প্রকাশ করলো যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। আমি যাই হোক, তো আমি বললাম যে আমার তো চাকরি করতে হবে, হ্যাভ টু আর্ন এ লিভিং, চাকরি কী করে করবো আমি? তো তখন আমাকে চিনতো না, কিন্তু আমার সঙ্গে জানতো খুব ভালো করে। সে আমাকে বললো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যাবো এতে করাচি। প্লেন টিকিট দেওয়ার ক্ষমতা নাই আমার, পয়সা নেই। উনি আমাকে ফার্স্ট ক্লাস করে নিয়ে গেলেন করাচি। কোথায় থাকবো? থাকার জায়গা থাকবে একটা, কেন প্রলং স্টে হতে পারে, চাকরির চেষ্টা করবো, পাবো, তারপরে ইয়ে হবে, কোথায় থাকবো? তখন হেল্প করলো আমাকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল চেইন, কারণ ঢাকায় যখন এরিয়াটা হলো তখন আমি খুব হেল্প করেছিলাম ওদেরকে। আউট অফ দ্য ওয়ে গিয়ে আই হেল্প দেম। তো সেটা মনে আছে তাদের। তারা তখন আমাকে বললো যে আপনি आप लोग हमने इतने ये किया, so you must, it's our duty to do something for you in your distress, it's our duty. সুতরাং উনি বললেন বিনা পয়সায় তুমি থাকবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। So I stayed in the hotel ইন্টারকন্টিনেন্টাল, বিনা পয়সা, খাওয়া দাওয়া সব বিনা পয়সায়। এদের গেস্ট বলে আমাদের গেস্ট। তো সেজার রিসপানিকে অ্যারেঞ্জ করলো যে আমি ইস্টার্ন ফেডারেল ইন্স্যুরেন্স একটা ছিল কোম্পানি, সেখানে চাকরি করবো। আমাকে নিয়ে গেলো, এসে আলাপ করা হলেই হলো। এবং তারা চিঠি দিল যে দে উড, ইস্টার্ন ফেডারেল দে উড পে ফর মাই স্টে ইন দ্য হোটেল। তারা বলছে না, নোবডি এলস ক্যান পে এক্সেপ্ট আস, আমরা পে করবো। তারপরে আলটিমেটলি আমি ওখান থেকেই, জলিল বলে ছিল একজন পাকিস্তান ন্যাশনাল অয়েলের, মানে তার এখানে টি গার্ডেন ছিল, জুট মিল ছিল, টেক্সটাইল মিল ছিল বাঙালি বা ইস্ট পাকিস্তানে তখন। আর ওখানে ওই পাকিস্তান ন্যাশনাল অয়েল আরও কিছু ইন্ডাস্ট্রি ছিল। আমাকে ধরলো যে ইউ আর আওয়ার ব্রাদার, আই উইল টেক ইউ, আই ইউ জয়েন মি অ্যাজ এ ব্রাদার। সো আই জয়েন পাকিস্তান ন্যাশনাল অয়েল। কয়েক মাস ছিলাম করাচি, তারপরে এখানে ফিরে আসলাম। এখানে ফিরে আসার পরে কিছুদিন পরে শেখ সাহেব তো জিতলেন ইয়েতে 1970 ইলেকশনে, এবং উনি প্রাইম মিনিস্টার হবে। তখন এরা সব এসে বললো যে আমরা লেটস গো টু দ্য প্রাইম মিনিস্টার, ফর্মাল টু দ্য পার্সপেক্টিভ প্রাইম মিনিস্টারকে যাবো আমরা। আমি বললাম আমি যাবো না। তখন এরা বলতে না, বললে তুমি যারা গেলে আমরাও যাবো না, ইউ মাস্ট কাম উইথ আস। কারণ আমি শেখ সাহেব ভালো করে চিনতাম আগে থাকতে, ওনার সঙ্গে আলাপ হয়েছিল। আমার হারবার্ডে ছিলাম যখন, ওনার সঙ্গে আলাপ হয়েছিল তখন। হারবার্ড ছবিটাও আছে ওখানে, নিতে পারে ছবিটা। তারপরে ওখানে যাওয়ার পর দেখলাম যে ওনার বাড়ির সামনে ধানমন্ডিতে উনি বাইরে দাঁড়িয়ে আছেন, একজন ভদ্রলোককে রিক্সায় যাচ্ছেন, তাকে এই করলেন, সি আপ করলেন। কিন্তু আমাকে দেখলেন যে আমি গাড়িটা উল্টোর দিকে এসছে, দেখে বলে আরে মতুল ইসলাম না, দৌড়িয়ে আসলেন। আমার হাত ধরে উনি ভিতরে নিয়ে গেলেন, জাস্ট ফর গটিং অল আদার্স। ওখানে যাওয়ার পরে ওখানে সব লিডাররা বসে আছেন, তখন তো ইলেকশন জিতেছেন উনি। সো হি ওয়াজ বিকাম প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। সব তাজউদ্দিন, তারপরে আপনার ক্যাপ্টেন মনসুর আলী ইত্যাদি চারজন ছিল লিডার। উনি বসছেন ওখানে। নজরুল ইসলাম, উনি যে পরে ভাইস প্রেসিডেন্ট হলেন। আমাকে সবাই বলছেন এটা চিনো, এই তো মতুল ইসলাম, কে আমরা চিনে না। ওটা তো আমাকে পাশালে মতুল ইসলাম দেখা, আমি তোমার জন্য, তুমি সাসপেন্ড হয়ে যাওয়ার পরে তোমার জন্য আমি মেট এলিয়া টুয়াইস, ডোন্ট হ্যারাস হিম, হি ইজ ভেরি ইনোসেন্ট, হি হ্যাজন্ট কমিটেড এনি ক্রাইম, তুমি জোর করে তাকে কী করছো। টুয়াইস আই ইন্টারভেন্ট উইথ হিম। তখন আমি বুঝলাম যে আমার বলবো তারা বেশি রাখছিল আর্মির, যেহেতু শেখ সাহেব ইন্টারভেন্ট করেছেন। যাই হোক, তখন উনি বললেন যে তুমি রেডি থাকো, আমার সঙ্গে যাবে। বুঝলাম যে উনি হি ইজ লুকিং ফর বিকাম ফাইন্যান্স প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তা আমাকে বললেন যে অফার দিলেন তুমি আমার সঙ্গে যাবে, ইউ অ্যাকম্পানি মি টু করাচি আর রাওয়ালপিন্ডি ওয়াটার। তা আমি বললাম আমি তো বাসায় কাছাকাছি থাকি, তারপরে উল্টো দিকেই লেকটা আছে, তার মানে লেকে উল্টো দিকে থাকতাম। তারপর খবর দিলাম আমি আসবো। ঠিক আছে, কথা রইল। ওনার একে ডাকলেন, ওনার ভাগনা রাখিয়েছিল খোকা, তাকে বললেন যে ওনার অ্যাড্রেস নিয়ে রাখো, টেলিফোন নাম্বার নিয়ে রাখো, শর্ট নোটিসে হি মাস্ট জয়েন মি অ্যান্ড আই উইল টেক হিম টু, আমি গভর্নমেন্টে জয়েন করবো না। তারপরে তো হিস্ট্রি আপনি জানেন যে নেগোসিয়েশন ফেল করলো এবং শেখ সাহেব ওয়াজ অ্যারেস্টেড, এবং আমি তখন আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। ওই ন্যাশনাল অয়েল মিলে চাকরি চললো।
তারপরে ওরা লিবারেশন শুরু হলো। তারপরে তো আপনি জানেন তো কীভাবে শেষ হলো। এবং তো হাসিবার পরে যখন শেখ সাহেব টেন্থ অফ শেখ সাহেব তখন জেলে ছিলেন, লালপুর জেলে। এবং আমি ওনার খোঁজ পাচ্ছিলাম। আমার কি বন্ধু ছিল ঢাকার কমিশনার মিস্টার আলাউদ্দিন নাম। যেহেতু উনি ঢাকা কমিশনার ছিলেন, কারণ ওনার চার্জ ছিল সেডিশন মানে যে উনি লোককে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে রিভল্ট করো, উইচ ইজ ক্রিমিনাল অফেন্স, এবং অফেন্সের যেখানে ডেথ সেন্টেন্স দিতে হবে। তখন তারা আলাউদ্দিন বলে কমিশনার ছিল এখানে, তখন তাকে নিয়ে গেল লায়ালপুরে ছিল, লায়ালপুর ট্রায়ালটি হচ্ছিল যে তুমি এটার সাক্ষী দেবে। তো সে কিছু বললো না, চুপচাপ। সাক্ষী দেওয়ার সময় সে উল্টে সাক্ষী দিলে, বলে না উনি কিছু করেননি। শেখ সাহেব থেকে বসা ছিল ওখানে, সিগারেট পাইপ টানছে আর দেখতেছি মৃদু হাসছে। তো উনি কিছু করেননি, উনি নিউট্রাল ছিলেন। বাট আপরাইজিং হয়েছে, জনগণের আপরাইজ উনি কিছু বলেননি এই সম্বন্ধে। তখন তাকে আবার এটাকে বলে ইংলিশে ক্লায়েন্ট বলে আর কি। এনিওয়ে, তো ক্লায়েন্ট হুইজ রিভোল্টেড, তখন তাকে আবার যেটা করে প্রসিকিউশন থেকে যেটা যা করলো, তাতে উনি এসে আমাকে বললেন ঢাকা ফিরে এসে, আমার বন্ধু ছিলেন উনি, যে এই হয়েছে। যাই হোক, তারপরে তো ওখানে ওর লায়ালপুরে তারা ঠিকই করলো যে হি ইজ গিল্টি অ্যান্ড হি উইল বি পানিশড উইথ হ্যাঙ্গিং। এবং তার জন্য কবরও খোঁড়া হলো ওখানে। তখন তো এই জানে যে হিস্ট্রি কী, পাকিস্তান আর্মি লস্ট অন দ্য 16th December 1971 this is surrendered to Bangladesh government and in the Indian army. বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক না, বাংলাদেশ আর্মি এবং আর্মি কি বাংলাদেশে যা ছিলেন মুক্তিযোদ্ধা তারা সবাই করি। তো তখন সেটাই তারপরে তাজুল সাহেব আসলেন দেশে ফিরে এসে, উনি গেলেন সেক্রেটারিয়েটে। আমার ভাই ছিলেন, তখন বড় ভাই ছিলেন চিফ সেক্রেটারি, এডিটর চিফ সেক্রেটারি, তার চিফ সেক্রেটারি বাদি পালিয়ে গেলেন চিফ সেক্রেটারি। তো উনি কিন্তু সবাইকে বললেন যে আপনারা আসেন, আপনারা গভর্নমেন্টে জয়েন করেন, ইউর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। উনি কোনোই করলেন না যে তা আপনারা যাননি, কলকাতায় যাননি, আপনারা গভর্নমেন্টে কাজ করেছেন, কিছু বললেন না। বলে আপনারা সবাই আসেন, সবাই কাজ করবো আমরা। আর তারপরে খবর পেলাম যে উনি তারপরে এখান তো ওখানে গিয়ে ওনাকে শেখ সাহেব দেখালেন এখানে জায়গায়। তখন হলেন ভুট্টো বিকেম দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। ভুট্টো গিয়ে মিট করলেন শেখ সাহেবকে, গিয়ে মিট করে বললেন যে শেখ মুজিব, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, আই এম দ্য চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর অফ পাকিস্তান। তখন ওনাকে ছিল যে আপনি how can you become chief master of prime minister? I became, my party was the stronger party, so I should become the prime minister of India, not you. যাই হোক, তো উনি রাজি হলেন যে ওনাকে বলেন দেখেন আপনাকে আমি বাংলাদেশ হয়ে গেছে আর এখানে কোনো আপনার স্থান নেই, আমরা কিছু করবো না, বাট আই উইল সেন্ড ইউ টু বাংলাদেশ। ইউ হ্যাভ টু অপশন, আই উইল সেন্ড ইউ টু দিল্লি or I can send you to London. তো উনি বললেন যে আমাকে লন্ডনে পাঠান, লন্ডন থ্রুতে আমি বাসায় ফিরব। রাষ্ট্র হয়ে গেল এখানে, যেমন লন্ডনে যাচ্ছেন আমরা সব শুনলাম। লন্ডনে গিয়ে ওখানে বাংলাদেশ যারা ছিল ওখানে, তারা সবাই গিয়ে এয়ারপোর্টে ওনাকে খুব আদর করে নিয়ে ওঠালেন ওখানে। উনি অনেক বাংলাদেশি এবং অনেক ফরেনার প্লাস ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে আলাপ করলেন। তারপরে ঠিক করলে ওরা ব্রিটিশ গভর্নমেন্ট বললো যে আপনাকে আমরা এখানে প্লেন দিচ্ছি, একটা কমেট, এই প্লেনে আপনাকে দিল্লি নিয়ে যাবে, দিল্লি থেকে আপনাকে ঢাকায় পৌঁছিয়ে দেবে, সো ইউর ব্যাক টু ইউর ওন কান্ট্রি অ্যাজ এ প্রাইম মিনিস্টার। তো উনি তাই করলেন। তখন ডাক্তার কামাল হোসেন ছিলেন করাচিতে, ওনাকে ডাকলেন, ওনার ফ্যামিলি নিয়ে আসলে হলো কলারপিটিতে। ওই প্লেনই ওনাকে নিয়ে গেলেন লন্ডনে গিয়ে তারপর ওখানে কয়েকদিন ছিলেন। এবং উনি 10th of January ব্রিটিশ এয়ারওয়েজের কমেটে উনি দেশে ফিরে আসলেন। তো আমি ওনাকে দেখলাম টিভিতে বিরাট আয়োজন। আমি তো ভাবলাম যে আমার তখন এই ছিল যে আমি বাংলাদেশের মধ্যে আমার স্থান নাই, আমি বুঝতে পারি না শেখ সাহেব এত অন্তরাচরা করবেন, সুতরাং আমার দিতে হবে লন্ডনে কিংবা অন্য কোনো দেশে গিয়ে আমার আবার নতুন করে শুরু করতে হবে। আমি ঠিক করেছি আমি 30 ডিসেম্বর চলে যাব। তো আমার বন্ধু বলে দেখো শেখ সাহেব ফিরে আসতেছে 10th, তুমি দেখা করে যাও। তারপর উনি 10th ফিরে আসলেন, 11th উনি প্রাইম মিনিস্টার হলেন। 12th আর্লি মর্নিংয়ে 6টার সময় উনি আমাকে ডেকে পাঠালেন
লোক দিয়ে। আমার ছোটো ভাই ছিল, তাদের বলে টিকিট কাটতে ডেকে নিয়ে ধরে নিয়ে আসুন। আমার ছোটো ভাই এসে বলবে 6টার সময় কী ব্যাপার, শেখ সাহেব যেতে বলছি তোমাকে। তো তখন বুঝলাম যে শেখ সাহেবের মানে রিয়েলি লাইকস মি এবং অনেকে পছন্দ করতেন। সেভাবে আমায় তত ডেকে নিয়ে গেলেন। তো ওই যে তখন রোদ আমার 18 একটা বাড়িতে ওনাকে দেখা হয়েছিল। গিয়ে দিয়ে ওখানে লোকজন ভরা, শত শত লোক ওখানে ভরা। আমি গেলাম, পরে সবাই আমার দিকে যাচ্ছে যে এই এলে আসছে, আবার আসছে একজন এই করতে, তদবির করতে। তার জন্য আরেক রুমে যায়, সেখানে অনেকজন বসা, বলে এই তদবির করতে আসছে। আমার খুব লজ্জা লাগলো। তো আমি কয়েকজনকে বললাম, খোকা ছিল, খোকা বললাম যে দেখ, বললো শেখ সাহেব বললো আমি এসেছিলাম, কিন্তু আই ক্যান টলারেট দিস, যে আমাকে চাইবে যে এই তদবির করতে আসছি, তো আই ক্যান টলারেট দিস। সো আই ওয়েন্ট ব্যাক হোম। আই ডিডন্ট সি হিম। তো আমার ওয়াইফ আর মা ছিলেন বাড়িতে, বলে আমার তার 7 নম্বর থাকতাম, আর উনি ছিলেন 18 আমাকে বললেন যে দেখা করেনি? আমি বললেন না, অনেক লোক, উনি দেখা করতে পারেননি। উনি হি ওয়াজ বিজি উইথ জেনারেল অরোরা। জেনারেল অরোরা ওয়াজ কমান্ডার ইন চিফ জিওসি কমান্ড আর্মির, ইন্ডিয়ান আর্মির। ওনার সঙ্গে মিটিং করছেন। তা আমি আর ওনাকে ডিস্টার্ব করলে চলে আসলাম। তখন আমার ওয়াইফ বললো যে তুমি কী করলে এটা? আমি বললাম না, আমি ঠিক পারবো না, তুমি রেডি হও, উই মাস্ট লিভ ফর দিল্লি, দেন টু লন্ডন টুমরো। আমি অফিসে গিয়ে আই হ্যান্ড ওভার চার্জ। হঠাৎ দেখি একটা গাড়ি এসে আমার থামলো। গাড়িতে রহমান যেন ছিল একজন, উনি ESSO একটা কোম্পানি, ESSO একটা আমেরিকান অয়েল মার্কেটিং কোম্পানি, তার জেনারেল ম্যানেজার ছিলেন। ইনিও শেখ সাহেব ভেরি ওয়েল। আমাকে বললেন, তা আপনি কোথায় গেছেন? আমাকে পাঠিয়েছে আপনি ধরে নিয়ে যেতে। শেখ সাহেব পাঠিয়েছে আপনি ধরে নিয়ে যাবে। তো আমি গেলাম। তখন গিয়ে শেখ সাহেবের সঙ্গে আমাকে দেখেই উনি বললেন যে, তার ছেলেকে বললেন, কামাল, ওকে তালা বন্ধ করে রাখো, দেখে নট রান হবে। তো আমাকে তালা বন্ধ করে রাখলো। 2 ঘন্টা পরে উনি আসলেন, তালা খুলে ছিটকিনি বন্ধ করে দিয়ে আমার গায়ে হাতে বললেন, ইসলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে অর্থনৈতিক ফায়ার সেক্রেটারি করবো। এই হলো আমার বিবরণ। আর তারপর তো সেক্রেটারি হিসাবে তো জানেন যে কী করেছি।